মাছের ডালনা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো। মাছের ডালনা তো অনেক রকমভাবেই খেয়েছো, কিন্তু একবার এইভাবে মাছ বানিয়ে খেয়ে দেখো। সে যে কোনো মাছই হোক না কেন, একবার বানিয়ে খেয়ে দেখলে সারা জীবন এই স্বাদ ভুলতে পারবে না। হ্যালো ফ্রেন্ড, দুষ্টু দিশা লাইফস্টাইলে তোমাদের আবারও একবার স্বাগত। দেখতেই পাচ্ছ, মাছগুলোকে আমি খুব ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে কিছুটা তেল গরম করে নিয়েছি। আমি এখানে যদিও সাদা তেল দিয়েছি, তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো। সমস্ত মাছগুলোকে আমি তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। মাছটা যেহেতু একটু বড় সাইজের ছিল, তাই আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিয়ে তারপর মাছগুলো ছেড়েছি, না হলে মাছগুলো ফাটতে পারে। তারপর একটা থালা চাপা দিয়ে দিলাম, কারণ আমি জানি এই মাছটা বড্ড বেশি ফাটে। তোমরা তোমাদের সুবিধা মতো দিও, যদি মনে হয় যে না ফাটবে না, তাহলে চাপা দেওয়ার কোনো দরকার নেই। এবার মাছগুলো একটা পিঠ হয়ে গেছে, আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি থালায়। মাছ রান্না করার সময় সবথেকে ঝামেলার কাজ বোধহয় এটাই, মাছ ভাজা। আমার তো তাই মনে হয়, তোমাদের কেমন কি মনে হয় আমি জানি না। সমস্ত মাছগুলোকে আমি ভেজে নিলাম, যদিও সবটা দেখানোর প্রয়োজন পড়ে না, তাই একবারই দেখালাম। এবার কড়াইয়ে কিছুটা তেল তো রয়েছেই, নতুন করে তেল আর আমি দিলাম না। এর মধ্যেই দিলাম ডুমু ডুমু করে কেটে রাখা আলুগুলোকেও আমি কিছুটা ভেজে নেব, তবে খুব বেশি লাল করেও ভাজবো না, আবার খুব হালকা করেও ভাজবো না। মাছ ভাজার সময় কিছুটা হলুদ তেলের মধ্যে চলে এসেছিল, তাই আমি এখানে আলাদা করে কোনো হলুদ দিইনি, কিন্তু কিছুটা নুন দিয়ে নিয়েছি আলুগুলো ভাজার সময়। তোমরা চাইলে এখানে হলুদ দিতেও পারো, আবার না চাইলে নাও দিতে পারো। আমি এখানে আলুগুলো খুব বেশি ভাজবো না, মানে একদম কড়া করেও ভাজবো না, আবার খুব হালকাও ভাজবো না, মোটামুটি কিছুটা ভেজে তুলে নিচ্ছি। তোমাদের যদি হাতে সময় একদম কম থাকে, তাহলে এখানে আলুটা তোমরা নাও ভাজতে পারো, ডাইরেক্ট কষানোর সময়ও দিয়ে দিতে পারো। আলু ভাজা হয়ে যাওয়ার পর দেখলাম কড়াইয়ে অনেকটা তেল রয়েছে, তাই কিছুটা তেল আমি তুলে রেখে দিলাম, আর বাকি তেলটাই ফোড়ন হিসেবে দিলাম 1 চামচ জিরে আর একটা তেজপাতা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। কিন্তু এই রান্নায় পেঁয়াজটা অবশ্যই লাগবে, আর একটু বেশি পরিমাণে দিতে হবে। পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই আমি এখানে দিয়ে দিলাম কিছুটা নুন। তোমরা তো সকলেই জানো, নুন দিলে পেঁয়াজ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আমি বরং পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিই, কিন্তু ততক্ষণে তোমরা আমাকে বলে ফেলো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। যাই হোক, কথা বলতে বলতে বলাই হলো না, পেঁয়াজটা কিছুটা ভাজা হলে আমি ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা রসুন থ্যাতো। রসুনটা কুচো করে নিয়েও দিতে পারো, বাটার সবসময় দরকার হয় না। রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দেবে কেটে রাখা টমেটোগুলো। যদি তোমাদের হাতের সামনে টমেটো অ্যাভেলেবেল না থাকে, তাহলে এখানে কিছুটা টমেটো সসও দিতে পারো, আর যদি না দিতে চাও তাহলে নাও দিতে পারো, তবে দিলে টেস্টটা খুব ভালো হবে। টমেটোটার তেলের সঙ্গে কিছুটা নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। মশলার মধ্যে এখানে আমার রয়েছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা আর কিছুটা হলুদ, আর তার সাথে দিয়ে দিলাম কালারের জন্য কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা যদিও অপশনাল, তবে রান্না করার সময় রান্নার কালার ভালো না হলে আমাদের কিন্তু রান্নাটা দেখতেও ভালো লাগে না, তাই চেষ্টা করো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা এখানে দেওয়ার। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু খুব ধৈর্য সহকারে কষাতে হবে, যতক্ষণ না মশলার কালার চেঞ্জ হয়। এই কাজটাতে ঢিলেমো দিলে কিন্তু মোটেও হবে না, ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষাতে হবে। আমি কিছুটা নুন এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু আমি মশলা দেওয়ার সময় নুনটা দিইনি। নুনটা তোমরা নিজেদের মতো ব্যালেন্স করে দিয়ে দেবে, যতটা রান্না করবে সেই পরিমাণেই নুনটা দেবে। আর যদি কেউ নুনের আন্দাজ বুঝতে না পারো, তাহলে সে একটু কম করে দেবে, পরে চেক করে লাগলে আর একটু দিয়ে দেবে। আমার মশলাটা দেখতেই পাচ্ছ কষানো হয়ে গেছে, চারিদিক থেকে তেলও ছেড়ে দিয়েছে, তাই আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আলুটা খুব ভালো করে কষিয়ে নেব বলে। একটু সামান্য জল দিয়ে দিয়েছি, যেহেতু আমি আলুটা কষাবো। তোমরাও কিন্তু এভাবেই দেবে। এই যে প্রথমে বলেছিলাম না যে আলুটা না ভাজলেও চলবে, কারণ এখানে কষানোর সময় আলুগুলো দেওয়া হবে, তাই জন্যই বলেছিলাম।
ভালো করে আলুটা আমি কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কি দারুণ একটা কালার এসেছে দেখো। দেখে মনে হচ্ছে যেন আমি আলুর দম বানাচ্ছি। দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে। একটু ক্লোজলি তোমাদের দেখিয়ে দিলাম। এখানেই কিন্তু রান্নার অর্ধেকের বেশি কাজ হয়ে যাবে। তাই এই কষানোটা খুব ধৈর্য সহকারে আর খুব মন দিয়ে করবে। দেখো আমার কষানোটা কত সুন্দর হয়েছে, চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল। আমি যেহেতু আলুগুলো বড় বড় করে কেটেছি, তাই আলুগুলো সেদ্ধ হবে সেরকম পরিমাণেই জলটা আমি এখানে দিলাম। আমি এখানে 3 কাপ মতো জল দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের সুবিধা মতো জলটা দেবে, কতটা ঝোল রাখতে চাও সেই বুঝে। দেখতেই পাচ্ছ ঝোলে কিন্তু ফুট ধরা শুরু হয়ে গেছে। ঝোলটা যখন চারিদিক থেকে ফুট ধরে গেছে, তখন আরেকটা কাজ বাকি রয়ে গেছে। ওই যে আমি কিন্তু আলুর দম বানাচ্ছি না, মাছের ডালনা বানাচ্ছি। তাই ভেজে রাখা মাছগুলো কিন্তু এখন দিয়ে দেবে। তবে মনে রাখবে, আলুগুলো যখন প্রায় 90% সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু মাছগুলো দেবে। প্রথম থেকেই যদি মাছগুলো দিয়ে দাও, তাহলে মাছগুলো কিন্তু ওভার কুক হয়ে গিয়ে গলে গলে যাবে, মানে ভেঙে যাবে। আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে, তাই আমি এখানে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। গ্যাসের ফ্লেমটা আমি এখন একদম লোয়ে রেখে দিয়েছি। জাস্ট আর 2 মিনিট মতো গ্যাসটাকে অন করে রেখে দিলেই আমার রান্নাটা কমপ্লিট। আজকের আমার মাছের ডালনা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ কি দারুণ একটা কালার এসেছে। আমার এই রান্না তোমাদের কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলো না। আর একটু ভালো করে দেখে নাও আমার মাছের ডালনাটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো। আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমাদের ভালো লাগবেই লাগবে, আর বাড়ির সকলেরও কিন্তু ভালো লাগবে। যেমন সুন্দর রং, তেমন সুন্দর তার টেস্ট। এই সময় তোমরা চাইলে একটু গরম মশলা কিন্তু দিয়ে দিতে পারো। আমি যেহেতু গরম মশলা খাই না, তাই এটা এখানে স্কিপ করে গেছি। আজকের মতো সবাইকে টাটা।